পৃথিবীর প্রায় প্রতিটা দেশের ঋণ রয়েছে। ভারত, পাকিস্তান, সুইজারল্যান্ড, বাংলাদেশ বা তুমি যে দেশের কথাই বলো না কেন, এমনকি উন্নত বিশ্বের দেশগুলো ঋণমুক্ত নয়। জাপান তার অর্থনীতির দ্বিগুণ পরিমাণ ঋণগ্রস্ত এবং আমেরিকা মোটা দাগে ৩৬ ট্রিলিয়ন ঋণ এবং ক্রমেই তা বাড়ছে। তো কখনো কি মনে হয়েছে কেন বিশ্বের দেশগুলো ঋণগ্রস্ত? কেন তারা ইচ্ছেমতো টাকা ছাপায় না? ঋণ কি আসলেই ততটা খারাপ? এবং যদি দেশগুলো ঋণগ্রস্ত হয়েই থাকে, তবে তারা কার কাছ থেকে টাকা ঋণ নেয়? এবং একটা দেশ কি আসলে ঋণমুক্ত হতে পারে? এই প্রশ্নগুলোর উত্তর জানা যাক। সেকশন ১, জাতীয় ঋণ কি? যদি কোথাও দেশের ঋণ লেখা থাকে, তবে তার দ্বারা জাতীয় ঋণ বোঝায়। জাতীয় ঋণ আরও অনেক নামে পরিচিত, যেমন জনঋণ, সরকারি ঋণ, রাষ্ট্রীয় ঋণ। এটা হলো একটি দেশের সরকার সর্বমোট যত টাকা ঋণগ্রস্ত থাকে, ঠিক যেমন লোকেরা প্রয়োজনের সময় টাকা ধার নেয়, সরকারও অনুরূপভাবে টাকা ঋণ হিসেবে গ্রহণ করে যখন সরকার আয়ের চেয়ে ব্যয় বেশি করে থাকে। কিন্তু কোনো একটি ব্যাংক থেকে ঋণ নেওয়ার পরিবর্তে দেশগুলো বিভিন্ন উৎস থেকে টাকা ঋণ হিসেবে নেয়, যেমন অন্য দেশ, শক্তিশালী আর্থিক সংস্থা এবং এমনকি নিজের জনগণের থেকেও। জাতীয় ঋণের আওতাভুক্ত শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের নেওয়া ঋণ। সেকশন ২, বিভিন্ন দেশ কেন ঋণ নিয়ে থাকে? সরকারের কেন ঋণ নেওয়ার দরকার পড়ে যেখানে চাইলে সে ইচ্ছেমতো টাকা ছাপাতে পারে? আসলে সরকার যখন ইচ্ছেমতো টাকা ছাপাবে, যেহেতু তার অগণিত টাকা রয়েছে, সে ব্যয় করবেও বাছবিচারহীনভাবে, যা অর্থনীতিতে প্রচুর অর্থ ইনজেক্ট করবে। আর এটা হাইপার ইনফ্লেশন ঘটাবে এবং দ্রব্যমূল্যের দাম লক্ষ কোটি গুণ বৃদ্ধি করবে এবং অর্থনীতির ১২টা বাজাবে। ফলে বিনিয়োগকারীরা ও অন্য দেশগুলো আস্থা হারাবে এবং টাকাগুলিকে তারা টয়লেট পেপারের মতো মূল্যহীন বিবেচনা করবে। এই ব্যাপারটা ইতিমধ্যেই ভেনেজুয়েলা এবং জিম্বাবুয়েতে ঘটে গিয়েছে। অন্যদিকে ঋণ গ্রহণ সরকারকে শৃঙ্খল করে রাখে এবং যেহেতু ঋণের উপর সুদ পরিশোধ করতে হয়, এটা সরকারকে আরও সংযতভাবে অর্থ ব্যবস্থাপনা করতে চাপে রাখে। এখন দেখা যাক প্রথমত সরকার কেন ঋণ নিয়ে থাকে। প্রথম কারণ, বাজেট ঘাটতি মেটাতে। সরকারের আয়ের প্রধান উৎস হলো ট্যাক্স, কিন্তু সবসময় ট্যাক্সের টাকা মোট ব্যয়ের জন্য পর্যাপ্ত হয় না, আর এটাকেই বলে বাজেট ঘাটতি। মনে করো সরকার সর্বমোট ৫ ট্রিলিয়ন টাকা ট্যাক্স হিসেবে সংগ্রহ করলো, কিন্তু শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য সরকারি সেবাসমূহের জন্য ৬ ট্রিলিয়ন টাকা প্রয়োজন। তাহলে দেখা গেল প্রায় ১ ট্রিলিয়নের মতো আর্থিক ঘাটতি বিদ্যমান। তো এখন উপায় কি হতে পারে? ব্যয় কমিয়ে আনা, অর্থাৎ সেবা বিঘ্নতা, শিক্ষায় দৈন্যদশা এবং স্বাস্থ্যসেবার অবনতি। কিন্তু এতে জনগণ অসন্তুষ্ট হবে এবং সম্ভবত পরদিন থেকেই শাহবাগ ঘেরাও করবে এবং সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করবে। ট্যাক্স বৃদ্ধি তা জনজীবনকে আরও দুর্বিষহ করে তুলবে এবং সম্ভবত আরও ভয়ঙ্কর গণ আন্দোলন গড়ে উঠবে। সুতরাং সহজ সমাধান হলো টাকা ঋণ নিয়ে বাজেট ঘাটতি মেটানো। দ্বিতীয় কারণ, উন্নয়নে বিনিয়োগ। ঋণ নেওয়া সর্বদা খারাপ বিষয় নয়। মনে করো তোমার দেশের রাস্তাঘাট, স্কুল, কলেজ এবং হাসপাতাল প্রয়োজন, কিন্তু সরকারের কোনো টাকা নেই এবং টাকা ঋণ নিতেও রাজি নয়। এগুলো এখন বানানোর পরিবর্তে তাদেরকে অপেক্ষা করতে হবে বহু বছর, যেন তারা পর্যাপ্ত টাকা জমাতে পারে। আর এই সময়টাতে জনগণ খারাপ রাস্তা, স্কুলের অভাব এবং চিকিৎসা সেবার দৈন্যতা নিয়ে ভোগান্তির শিকার হবে। কিন্তু যদি সরকার ঋণ গ্রহণ করে, সহসাই তারা এগুলো নির্মাণ করতে পারবে এবং যা জনগণকে লাভবান করবে এবং অর্থনীতিকে চাঙ্গা করবে। এই বিনিয়োগগুলি অর্থনীতিকে দ্রুত বিকশিত হতে সাহায্য করবে। বদৌলতে এটা রাজস্ব আয় বৃদ্ধি করবে এবং সরকারের বকেয়া ঋণ পরিশোধকে সহজ করে তুলবে। তৃতীয় কারণ, সংকট এবং জরুরি মুহূর্ত মোকাবেলা। মাঝে মাঝে ঋণ নেওয়া ছাড়া সরকারের কাছে বিকল্প পথ থাকে না। যখন অপ্রত্যাশিত ঘটনা ঘটে, যেমন যুদ্ধ, সংকট, প্রাকৃতিক দুর্যোগ অথবা মহামারী, তখন সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। ২০২০ সালে মহামারীর সময় বাংলাদেশের বাজেট ঘাটতি ছিল প্রায় $১৯ বিলিয়ন বা জিডিপির প্রায় ৪.৪৮%। এটা ছাড়া অর্থনীতি আরও বেহাল দশা হতে পারত এবং আরও অনেক বেশি লোক তাদের চাকরি হারাতো। চতুর্থ কারণ, চলমান বকেয়া ঋণ পরিশোধ। তুমি একমাত্র ব্যক্তি নও যে পুরনো ঋণ পরিশোধ করতে নতুন করে ঋণ নেয়। সরকার এই ব্যাপারে অত্যন্ত সিদ্ধহস্ত। ধরা যাক কোনো দেশ ২০১০ সালে ১০ বছর মেয়াদে টাকার ঋণ নিল, অর্থাৎ ২০২০ সালে সেই ঋণ পরিশোধ করতে হবে। কিন্তু যখন ২০২০ সাল আসলো, সেই দেশ টাকা পরিশোধে সমর্থ হলো না। তখন সে দেশ কি করবে?
অবশ্যই 2020 সালে আরেকটা ঋণ নিয়ে 2010 সালে ঋণ পরিশোধ করবে এবং এই প্রক্রিয়া চলমান থাকবে। যতক্ষণ পর্যন্ত কোনো দেশ নিষ্ঠার সাথে এই ব্যাপারটা পরিচালনা করবে ততক্ষণ অবধি এটা কোনো সমস্যা সৃষ্টি করবে না। কিন্তু ঋণ যদি খাপছাড়া হয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, আসলে ঠিক এমনটাই শ্রীলঙ্কার বেলায় ঘটেছিল। 2022 সালে শ্রীলঙ্কা তার $51 বিলিয়ন বৈদেশিক ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে পড়ে, যা গণবিক্ষোভ এবং বিশৃঙ্খলার রূপ নেয়। পঞ্চম, মুদ্রাস্ফীতি এবং সুদের হার নিয়ন্ত্রণ। মাঝে মাঝে সরকার ঘাটতি না থাকা সত্ত্বেও টাকার ঋণ নেয়। বাজারে বন্ড ছেড়ে সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে, মুদ্রাকে স্থিতিশীল করে এবং সুদের হারকে প্রভাবিত করে। উদাহরণস্বরূপ, যখন মুদ্রাস্ফীতির হার অনেক বেশি, সরকার তখন মুদ্রাস্ফীতির হার কমাতে বাজারে বন্ড ছেড়ে বাজারে থাকা অতিরিক্ত টাকা ছেঁকে নিয়ে আসে। অন্যদিকে অর্থনীতির মন্থরগতি প্রতিরোধ করতে সরকার টাকা ঋণ নিতে পারে, যা অর্থনীতিতে মুদ্রা প্রবাহ বৃদ্ধির মাধ্যমে উন্নয়নকে ত্বরান্বিত করবে। সেকশন 3, বিভিন্ন দেশকে কে বা কারা ঋণ প্রদান করে থাকে। প্রথম বিষয় হলো, সরকার বা রাষ্ট্র কোনো একক উৎস থেকে ঋণ গ্রহণ করে না, বরং তারা 3টি প্রধান উৎস থেকে ঋণ নিয়ে থাকে। আর তা হলো দেশি, বিদেশি ও কেন্দ্রীয় ব্যাংক। সহজভাবে বোঝা যাক, প্রথমটি হলো দেশি ঋণদাতা। যদি তুমি না জেনে থাকো তো বলছি, তুমি তোমার টাকা সরকারকে ঋণ হিসেবে দিতে পারো, এটাকে বলা হয় বন্ড। যখন তুমি বন্ড কিনবে, তোমার টাকা সরকারকে ঋণ দেওয়া হবে এবং সরকার তোমাকে সুদসহ উক্ত টাকা ফেরত দেবে। দ্বিতীয়টি হলো বিদেশি ঋণদাতা। শুধু স্থানীয় নয়, বরং বিদেশি নাগরিক এবং বাণিজ্যিক ব্যাংকগুলো স্থানীয়দের মতো বন্ড কিনতে পারে। অন্য দেশের সরকারও ভিন্ন দেশের বন্ড কিনতে পারে, তবে এক্ষেত্রে তারা স্থিতিশীল অর্থনীতিকে প্রাধান্য দেয়, বিশেষ করে বিনিয়োগ মাধ্যম হিসেবে, যেন তারা সুদের মুনাফা লাভ করতে পারে। যেমন জাপান এবং চীন আমেরিকার ট্রেজারি বন্ডের বড় একটা অংশ দখল করে আছে। এখন যদি কোনো দেশ অর্থনীতিতে দুর্বল হয়, বেশিরভাগ বিদেশি সরকার আস্থার অভাবে দুর্বল অর্থনীতির দেশের বন্ড কেনা থেকে বিরত থাকে। তারা পুরোপুরি বিশ্বাস করে না যে ওইসব দুর্বল রাষ্ট্র তাদের টাকা ফেরত দিতে পারবে। কোনো দেশ যদি বন্ডের টাকা ফেরত দিতে অসমর্থ হয়, বিনিয়োগকারীরা তাদের অর্থ হারায় এবং এই টাকা ফেরত পাওয়ার সহজ কোনো পথ নেই। এর পরিবর্তে তারা সরাসরি ঋণ পছন্দ করে, যেখানে সুনির্দিষ্ট শর্ত আরোপিত থাকে এবং টাকা ফেরতের নিশ্চয়তা থাকে, যদিও বা ঋণ গ্রহীতা দেশ এটা পরিশোধে ব্যর্থ হয়। যখন কোনো দেশের অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদী ঋণের প্রয়োজন হয়, তারা বিভিন্ন সংস্থার দ্বারস্থ হয়, যেমন বিশ্ব ব্যাংক বা এশিয়া উন্নয়ন ব্যাংক ও অন্যান্য, যারা সরাসরি ঋণ প্রদান করে রাস্তাঘাট নির্মাণে, স্কুল প্রতিষ্ঠায়, এনার্জি প্রজেক্টে এবং অন্যান্য খাতে। এসব ঋণের সুদের হার অত্যন্ত কম কিন্তু কঠোর শর্তযুক্ত। এখন কোনো দেশ যদি অর্থনৈতিক টালমাটাল অবস্থায় পতিত হয় এবং কেউ তাদের ঋণ দিতে রাজি না হয়, সেক্ষেত্রে তারা মহাজনের কাছে হাজির হয়, তথা IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, শেষ অবলম্বন হিসেবে। ডেভেলপমেন্ট ব্যাংকগুলোর মতো IMF বিভিন্ন প্রজেক্টের ফান্ডিং দেয় না, বরং তারা অর্থনৈতিক ধস ঠেকাতে জরুরি ঋণ সেবা দিয়ে থাকে। IMF ঋণগুলোর সুদের হার খুবই কম কিন্তু শর্ত ভীষণ কঠোর, যেমন সে দেশকে ট্যাক্স বাড়াতে হবে, ব্যয় কমাতে হবে, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিকে বেসরকারীকরণ করতে হবে। এটা জনগণের ক্ষোভের সৃষ্টি করতে পারে এবং অর্থনীতিকে আরও ভঙ্গুর করতে পারে। গ্রিস, আর্জেন্টিনা এবং ইন্দোনেশিয়া IMF এর শর্তাবলী মানতে গিয়ে বেহাল অবস্থায় পতিত হয়েছিল। তৃতীয়টি হলো নিজস্ব কেন্দ্রীয় ব্যাংক থেকে। সরকার নিজস্ব কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ঋণ নিতে পারে। এটা মনিটারি ফাইন্যান্সিং নামে পরিচিত, যেখানে কেন্দ্রীয় ব্যাংক নতুন টাকা ছাপায় এবং এটাকে ব্যবহার করে সরকারি বন্ড কেনে। যেহেতু এর সাথে বন্ড যুক্ত, তাই এটা সুদসহ বিবেচিত হয়। কিন্তু বেশিরভাগ দেশ এই কাজটি আর করে না, কারণ এটা অত্যাধিক মুদ্রাস্ফীতি এবং মুদ্রার অবমূল্যায়ন ঘটাতে পারে। এটার পরিবর্তে কেন্দ্রীয় ব্যাংক পরোক্ষভাবে সরকারি বন্ড কিনতে পারে ভিন্ন কোনো বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে, যারা এটি প্রথমে কিনেছিল। প্রকৃতপক্ষে এমনটি করা হয়ে থাকে সুদের হার ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে, সরকারকে টাকা ঋণ দিতে নয়। সেকশন 4, জাতীয় ঋণ কি খারাপ বিষয়? আসলে খারাপ নয়, কারণ ঋণ ভালো মন্দ উভয় হতে পারে। এটা নির্ভর করে ঋণকে কিভাবে ব্যবহার করা হচ্ছে বা কোনো দেশ এটাকে সঠিকভাবে ম্যানেজ করতে পারছে কিনা তার উপর। ঋণ উপকারী হতে পারে যদি বিচক্ষণতার সাথে ব্যবহার করা হয়, যেমনটি পূর্বে উল্লেখ করা হয়েছে। যখন কোনো সরকার অবকাঠামো নির্মাণ ও জনসেবার জন্য ঋণ নেয়, এটা অর্থনীতিকে চাঙ্গা করে। সংকটকালে, যেমন কোভিড-19 সময়, ঋণ গ্রহণ অর্থনীতিকে স্থিতিশীল রাখে এবং ব্যবসাকে সহায়তা প্রদান করে।
সুতরাং যতক্ষণ পর্যন্ত ঋণ সঠিকভাবে ব্যবহার করা হবে, এটা ভালো ঋণ বলে গণ্য হবে। কিন্তু অতিরিক্ত ঋণ মারাত্মক বিপজ্জনক। যদি কোনো দেশ পুরনো ঋণ পরিশোধে নতুন করে ঋণ নিতেই থাকে, তবে সে দেশ ঋণের ফাঁদে আটকা পড়বে। যখন ঋণের পরিমাণ অত্যন্ত বেশি হয়ে যায়, তখন উক্ত দেশ সুদের পেছনে জরুরি সেবার চাইতে বেশি ব্যয় করে, যেমন শিক্ষা, জনস্বাস্থ্য ইত্যাদি। বিনিয়োগকারী আস্থা হারালে তারা সন্দেহ পোষণ করবে যে উক্ত দেশ তাদের ঋণ পরিশোধ করতে পারবে কিনা, যা তাদের ক্রেডিট রেটিং কমিয়ে দেবে। প্রতিটা দেশেরই একটি ক্রেডিট রেটিং রয়েছে। খারাপ রেটিং ঋণ লাভের সম্ভাবনাকে কমিয়ে আনে। ফলে বিনিয়োগকারীরা ঋণ প্রদান থেকে বিরত থাকে কিংবা অধিক সুদের হার দাবি করে, যা ঋণ সংকট এবং ঋণ খেলাপি তৈরি করে। অর্থাৎ কোনো দেশের নির্দিষ্ট সময়ে ঋণ পরিশোধে ব্যর্থ হওয়া, যেমনটি ঘটেছিল শ্রীলঙ্কার সাথে 2022 সালে, কোনো দেশের ঋণ খেলাপি কোনো ব্যবসার দেউলিয়াত্ব থেকে আলাদা। এখন আমরা জিজ্ঞেস করতে পারি, আসলে কতটা ঋণকে অত্যধিক ঋণ হিসেবে বিবেচনা করব? সেরকম কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, কিন্তু হিসাবের সুবিধার্থে জিডিপি এবং ঋণের অনুপাতকে তুলনা করা হয়। উদাহরণ, ধরা যাক কোনো দেশের ঋণের পরিমাণ জিডিপির 60%। তার মানে যদি উক্ত দেশের জিডিপির পরিমাণ হয় $100 বিলিয়ন, তাহলে ঋণের পরিমাণ দাঁড়াবে 60 বিলিয়নের মতো। বহু অর্থনীতিবিদ 60% বা তার কমকে নিরাপদ মাত্রা মনে করেন, তবে এটা কোনো স্বতঃসিদ্ধ নিয়ম নয়। আমেরিকার মতো দেশের ঋণের মাত্রা নির্ণয়ের একটি স্কেলিং পদ্ধতি রয়েছে, যা মূলত একটি আইন যা নির্ধারণ করে দেয় ঠিক কতটুকু ঋণ সরকার গ্রহণ করতে পারবে। যদি ঋণের পরিমাণের লিমিট ছুঁয়ে যায়, সরকার আর ঋণ নিতে পারে না। এটা করা হয় যেন আমেরিকা তার ঋণকে আরও দায়িত্বের সাথে পরিচালনা করে। কিন্তু এটা অনেকটাই অর্থহীন অপচেষ্টা, কারণ আমেরিকা ঋণ খেলাপি এড়াতে এই লিমিটকে প্রতিবার বাড়িয়ে থাকে। সেকশন 5, কোনো দেশ কি পুরোপুরি ঋণমুক্ত হতে পারে? কাগজে কলমে হ্যাঁ, কিন্তু বাস্তবতায় প্রায় কোনো দেশই 100% ঋণমুক্ত নয়। এবং বেশিরভাগ অর্থনীতিবিদদের মতে একদম ঋণমুক্ত হওয়া মোটেও ভালো বিষয় নয়। তো কোনো দেশ কি রয়েছে যাদের কোনো ঋণ নেই? উত্তর হলো না। প্রতিটা দেশেরই কম বেশি ঋণ রয়েছে। একমাত্র উদাহরণ হতে পারে ম্যাকাও, কিন্তু ম্যাকাও কোনো দেশ নয়। এটা চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল। সুতরাং এটাকে সার্বভৌম জাতি হিসেবে গণ্য করার কোনো সুযোগ নেই। ম্যাকাও ঋণমুক্ত থাকতে পেরেছে কারণ এটি অত্যন্ত ক্ষুদ্র এবং জনসংখ্যা মাত্র 70,000-এর মতো। সেই সাথে এটি খুলনা সিটি কর্পোরেশনের সমান আয়তনযুক্ত। তাছাড়া ম্যাকাও $100 কোটি আর্ন করে ক্যাসিনো ব্যবসা থেকে। যদিও কোনো দেশ চাইলে ঋণমুক্ত হতে পারে, তারা আসলে সে চেষ্টাই করে না। যদি কোনো দেশ তার ঋণকে সঠিকভাবে ব্যবহার করতে পারে, তবে সে ঋণ সে দেশের জন্য উপকারী বলে বিবেচিত হবে। সম্পূর্ণরূপে ঋণ বর্জন করার অর্থই হলো বিপুল অঙ্কে ব্যয় কমিয়ে আনা কিংবা চরম পরিমাণে ট্যাক্স বাড়ানো, এবং এ দুটোই অর্থনীতির গতিশীলতাকে ব্যাহত করবে এবং গণবিক্ষোভের স্ফুলিঙ্গ ছড়িয়ে দেবে। সরকারি ঋণ না থাকার অর্থ কোনো সরকারি বন্ড না থাকা, যা একটি নিরাপদ বিনিয়োগ মাধ্যমকে দূরে সরিয়ে দেবে। বেশিরভাগ পেনশন ফান্ডগুলো সরকারি বন্ডের উপর নির্ভরশীল, যা মূলত অবসরের জন্য টাকা বাড়ানোর তুলনামূলক নিরাপদ পদ্ধতি। বন্ড ছাড়া পেনশনকে জোরপূর্বক ঝুঁকিপূর্ণ সম্পদে বিনিয়োগের জন্য পরিচালিত করা হবে, যা অবসরকে অনিরাপদ এবং অনিশ্চয়তার মধ্যে ফেলে দেবে এবং বাজারকে টালমাটাল করে তুলবে। পরিশেষে বলা যায়, ঋণ অনেকটা দোধারি তলোয়ারের মতো। বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করলে এটি একটি দেশকে গ্রো করতে সাহায্য করবে, অন্যথায় এটা অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনবে।